বাসায় থাকতে পারিনি। আমার নানি বাসা, মামা বাসা বা দূর দূর থেকে এসে আমি আন্দোলনে যোগদান করতাম এবং আমার বাবা মাও আমার সাথে আন্দোলনে যোগ দিয়েছিল। এই আন্দোলনটা এখন দেখতেছি যে একেবারে ব্যর্থর পথেই যাচ্ছে। এই আন্দোলনকে, এই জুলাই গণ অভ্যুত্থানকে, এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যারা আজকে এত বড় বড় নেতা হয়ে গেছে, তারা কেউ এখন আর শহীদ পরিবারের পাশে দাঁড়ায় না, কেউ শহীদ পরিবারের খোঁজ খবর নেয় না। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে কয়েকটা কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। 4ই আগস্ট যখন আমি আন্দোলনে যাই, আমার পাশে আমার 2টা ফ্রেন্ড ছিল। একজন রাজশাহী ইউনিভার্সিটিতে IBA ডিপার্টমেন্টে পড়ে, ওর নাম দীপ। তো আমরা যখন আন্দোলন করছি, হঠাৎ করে দেখি একটা গুলি এসে ওর চোখে লাগলো এবং ওর চোখটা সাথে সাথে খুলে ঝুলতেছিল। ওর পুরা শরীর রক্তাক্ত হয়ে গেল এবং আমি ওইখানে দেখেই আমি রাস্তার ওপর আমি কান্না শুরু করে দিছি এবং সবাইকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আমি যখন ওকে হসপিটালে নিয়ে যাই, তো ডাক্তার আমাকে বলে যে আচ্ছা, আপনি তো মনে হয় সমন্বয়ক, ওইখানে 2 জনের লাশ আছে, একটু আইডেন্টিফাই করতে হবে। আমি যখন ওই 2টা লাশ দেখতে যাই, আমি ওইখানে যাই দেখি আমার একটা বন্ধুর লাশ, যার সাথে আমি আন্দোলনের দিন সকালবেলাও একসাথে কথা বলছি। ও আমার সাথে হাসি মুখে কথা বললো। আমি অনেক ভয় পাচ্ছিলাম। ও আমাকে বলতেছিল যে তুমি মেয়ে হয়ে এত সাহসী, তুমি রিক্সার ওপর বসে স্লোগান দাও, তুমি লাঠি নিয়ে সবার সামনে যাও, তোমার এইগুলো দেখেই তো আমরা সাহস পেয়ে আমরা আন্দোলনে আসি। তোর এই কথাটা আমার কানে বাজে। এবং যেই ফ্রেন্ডটার কথাটা আমি বললাম, দীপ, ও 1 মাস CMH হসপিটালে এবং ঢাকায় মেডিকেলেও ভর্তি ছিল। ওর মাথার মধ্যে এখনও একটা গুলি আছে মস্তিষ্কের মধ্যে, যেটা বাংলাদেশে অপারেশন করা সম্ভব না। এবং ওর জ্ঞান ফিরছে প্রায় মনে হয় 1 মাস পর, ও কোমায় চলে গেছিল এবং ওর 1 পাশ শরীরটা প্যারালাইসিস। এই ছেলেটার ট্রিটমেন্টের জন্য আমি এমন কেউ নাই যে তাকে বলি নাই। যখন ছাত্র উপদেষ্টারা ছিল, তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি। এমনকি আমাদের ওইখানে 2 জন শহীদ পরিবার ছিল, তাদের মধ্যে একজন শহীদ পরিবার অনেক সমস্যায় ছিল এই মামলা মোকদ্দমার বিষয় নিয়ে। সেইটা নিয়েও তারা ঢাকায় এসেছিল উপদেষ্টার সাথে দেখা করতে। কিন্তু যারা এই যে বক্তব্য দেওয়ার সময় শহীদদের কথা বলে, শুধুমাত্র শহীদদের স্মরণ করলেই কি হয়ে যায়?